হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে হচ্ছে আমাদের ইভিএস থেকে প্র্যাকটিস সেট নাম্বার 22 এর ক্লাস। ডিসকাস করব টপ কোশ্চেনগুলো নিয়ে। টপ এমসিকিউ টাইপের কোশ্চেন কালেক্ট করা হয়েছে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটাই বলুন না কেন। ভেরি ইম্পর্ট্যান্ট একটা সেশন, আপনাদের প্রত্যেককে হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। এবং যদি কেউ আদার্স কোনো টিচিং এক্সাম বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, যেমন সিটেট, তারপরে ডাব্লিউবি, এসএসসি, তো এই ধরনের এক্সামের জন্য কিন্তু আপনাদের ইভিএস থেকে বা জিওগ্রাফি সেক্টর থেকে কিন্তু অনেকটাই প্রিপারেশন হেল্প করবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোশ্চেন অ্যান্সারগুলো জানা থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন। ছোট্ট একটা মক টেস্ট হয়ে যাবে। প্রত্যেক দিন মর্নিং 7টার সময় কিন্তু আমাদের ইভিএস ক্লাস কিন্তু এখন থেকে হবে। অ্যান্ড হোম ট্যাক্সের কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করুন ক্লাসের শেষে। অ্যান্ড যারা নতুন স্টুডেন্ট বা নিউ স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তাহলে টাইম টু টাইম প্রত্যেক দিন মর্নিং 7টার সময় আপনারা কিন্তু ইভিএসের ক্লাসগুলো খুব সহজে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে ডাইনোসর বিলুপ্তি হয় কোন যুগে? এখানে অপশানে রয়েছে ক্রিটেশাস যুগ, জুরাসিক যুগ, মেসোজোয়িক যুগ, টার্সিয়ারিক যুগ। তাহলে রাইট অ্যান্সার আমাদের কী হবে? এখানে অনেকে কিন্তু জুরাসিক করে থাকবেন হট করে দেখে, বাট এখানে কিন্তু জুরাসিকের পরে যুগ রয়েছে। আর আমরা কি জানি? আমরা জানি জুরাসিকটা কিন্তু কি উপযুগ। ওকে, জুরাসিক হচ্ছে উপযুগ। তাহলে আমাদের এই যে জুরাসিক উপযুগ, ক্রিটেশাস, তারপরে রয়েছে অপশান ডিতে ট্রায়াসিক, তো এই যে উপযুগগুলো রয়েছে এইগুলো কোন যুগের উপযুগ রয়েছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। দেন আমরা অ্যান্সার পেয়ে যাব। আমাদের কিন্তু অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। মেসোজোয়িক যুগে কিন্তু ডাইনোসরের বিলুপ্তি কিন্তু হয়েছিল। অপশান সি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। এবং জুরাসিক, ক্রিটেসাস এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে উপযুগ। আর এখানে আমাদের যদি বলা হতো যে কোন উপযুগে ডাইনোসরের বিলুপ্তি হয় বা কোন পিরিয়ডে, তখন কিন্তু আমরা জুরাসিক উপযুগ কিন্তু করব। ক্লিয়ার? যদি এখানে উপযুগটা যদি মেনশন করে দেয় উপযুগ, তখন আপনারা কিন্তু অপশান বি করতে পারেন। বাট এখানে যেহেতু যুগ রয়েছে তাই কিন্তু আপনাদের অপশান সি কিন্তু করতে হবে। এবং জুরাসিক যুগের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। আমরা তো ইন ডিটেলসে আমরা কিন্তু ক্লাস কিন্তু করেছিলাম যখন আমরা এই যুগ উপযুগ নিয়ে ডিসকাস করছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা যুগ, উপযুগ, অধিযুগ বা কল্প রয়েছে সমস্ত কিছু নিয়ে আমি ডিসকাস করেছি। আই হোপ প্রত্যেকে দেখেছেন। যারা নতুন, যারা এখনও দেখেননি, দেখে নেবেন ভিডিও লিস্টে বা আপনারা চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ক্লিয়ার? এছাড়া আমরা জুরাসিক উপযুগের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথমত আমরা পেলাম কি ডাইনোসরের কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। এছাড়া কিন্তু উভয় চরের যে সংখ্যাটা রয়েছে, উভয় চরের সংখ্যা কিন্তু হ্রাস পেয়েছে। কি পেয়েছে? উভয় চরের সংখ্যা কিন্তু হ্রাস পেয়েছে। এছাড়া কি হয়েছে? এছাড়া কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, পাখির কিন্তু আবির্ভাব কিন্তু এই উপযুগে হয়েছিল। কি হয়েছিল? পাখির আবির্ভাব কিন্তু হয়েছিল। ক্লিয়ার? আবির্ভাব। তাহলে পাখির আবির্ভাব কোন উপযুগে হয়েছিল সেটা আপনারা বলবেন জুরাসিক উপযুগে। আর যদি বলে যুগ তাহলে বলবেন মেসোজোয়িক যুগ। ক্লিয়ার? কোশ্চেনগুলো একটু বুঝে অ্যান্সার করবেন। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু ভুল অ্যান্সার হয়ে যায়, তো কনফিউশনে পড়ার কিছুই নেই। যদি বলতো উপযুগ তাহলে আমরা বলতাম জুরাসিক উপযুগ। আর যেহেতু আমাদের যুগ মেনশন রয়েছে এবং যে যুগটা ছিল সেটাও মেনশন রয়েছে অপশান সিতে, মেসোজোয়িক যুগে কিন্তু ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল। পরের কোশ্চেন, ক্লোরোফিল হলো একটি কি? তাহলে ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে আমরা সবুজ উদ্ভিদের দেহে দেখেছি। অপশানে কী কী রয়েছে? পিগমেন্ট, অপশান বিতে রয়েছে ডাই, অপশান সিতে রয়েছে এ অ্যান্ড বি, অপশান ডিতে বলা হয়েছে ওপরে কোনটি না। একটু ডিটেলসে আমরা ডিসকাস করব। এই যে পিগমেন্ট, দ্যাটস আওয়ার রাইট অ্যান্সার অপশান এ। ক্লোরোফিল হচ্ছে কি একটা পিগমেন্ট ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হবে অপশান এ। যারা করছেন তাদের কিন্তু রাইট অ্যান্সার হয়েছে। একটু পিগমেন্টটা নিয়ে বলি। এই যে ক্লোরোফিলটা আমরা পড়লাম, ক্লোরোফিল হচ্ছে কি একটা পিগমেন্ট আমরা পেলাম। তো ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের প্রাথমিক পিগমেন্ট। তাহলে ক্লোরোফিলটা কি? ক্লোরোফিলটা হচ্ছে উদ্ভিদের প্রাইমারি পিগমেন্ট আমরা বলতে পারি, বা প্রাথমিক বা প্রাইমারি পিগমেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা এক প্রকারের ক্লোরিন
যেটা হচ্ছে কি, এটা হচ্ছে এক প্রকারের ক্লোরিন। এখান থেকেও কোশ্চেন দিতে পারে, এই পিগমেন্ট হলো দিয়ে অপশান দিতে পারে, দিয়ে আমাদের কিন্তু তখন অ্যান্সার করতে হবে এক প্রকারের ক্লোরিন কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। এটা কি করছে, যেটা হলুদ এবং নীল তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে। কখন শোষণ করে, যে নীল এবং হলুদ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কখন শোষণ করে, যখন সবুজ তরঙ্গ দৈর্ঘ্য আলোকে প্রতিফলিত করে, তখনই কিন্তু এটা হলুদ এবং নীল তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে কিন্তু শোষণ করে থাকে। আরও বেশ কিছু আপনাদের টপিক জানিয়ে দেব। এই পিগমেন্ট কিন্তু উদ্ভিদের দেহেও দেখা যেতে পারে এবং প্রাণীদের দেহেও দেখা যেতে পারে। তো আমরা প্রাণী সেক্টরে যাচ্ছি না, যেহেতু আমাদের কোশ্চেন হচ্ছে উদ্ভিদ রিলেটেড, যেহেতু ক্লোরোফিল হচ্ছে একটা পিগমেন্ট। পিগমেন্টকে কিন্তু জৈব পিগমেন্টও বলা হয়ে থাকে। ওকে, পিগমেন্টকে কী বলা হয়ে থাকে, জৈব পিগমেন্টও কিন্তু বলা হয়ে থাকে, বা বায়োক্রোমও কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, বায়োক্রোমও কিন্তু বলা হয়ে থাকে বা নামে পরিচিত। তাহলে এখানে কিন্তু টপিকটা একটু ঘুরিয়ে বললাম, কারণ আপনারা যদি বিভিন্ন জায়গায় সার্চ করেন বা বিভিন্ন বইতে যদি পড়েন, তখন আপনারা এটা দেখতে পারবেন যে জৈব পিগমেন্ট শুধু পিগমেন্ট বা বায়োক্রোম নামে কিন্তু পরিচিত। ওকে, এটুকুই পেয়ে যাবেন। এছাড়া জৈব পিগমেন্টের মধ্যে উদ্ভিদ পিগমেন্ট পড়ছে এবং কি পড়ছে, ফুলের পিগমেন্ট পড়ছে। তাহলে জৈব পিগমেন্টের মধ্যে কি কি পড়ছে, জৈব পিগমেন্টের মধ্যে দুটি পড়ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে উদ্ভিদ পিগমেন্ট আরেকটা কি পড়ছে, আরেকটা হচ্ছে ফুলের পিগমেন্ট কিন্তু পড়ছে। ক্লিয়ার, বোঝা গেল, ফুলের পিগমেন্ট পড়ছে। এবার এই ফুলের পিগমেন্টটা তখন পরাগরেণুর দিকে আরও ইম্পর্টেন্ট টপিকে ডিসকাশন রয়েছে, আমরা সেই দিকে যাচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে। আরেকটা শর্ট ডিসকাশন করে দিই, পিগমেন্টগুলোর প্রাথমিক কাজ কি। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এই টপিকের ওপর থেকে কোশ্চেন হতে পারে। পিগমেন্ট নিয়ে যখন একটা কোশ্চেন হয়েছে, বাকি রিলেটেডও কোশ্চেন হতে পারে। তাহলে এরপরে যখন আমরা প্রাণী পিগমেন্ট নিয়ে কোশ্চেন দেবো, তখন আমরা প্রাণী পিগমেন্টটা নিয়ে ডিসকাস করব। পিগমেন্টগুলোর প্রাথমিক কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে পিগমেন্টগুলোর প্রাথমিক কাজ কি বা প্রাইমারি কাজ কি, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, সালোক সংশ্লেষণ। ক্লিয়ার, বোঝা গেল। যা কি করে, যা যথাসম্ভব বেশি আলো শক্তি হিসাবে ব্যবহার করার জন্য সবুজ রঙের ক্লোরোফিল পিগমেন্টের পাশাপাশি কিছু লাল এবং হলুদ রঙের পিগমেন্ট কিন্তু ব্যবহার করে থাকে। ক্লিয়ার, বোঝা গেল। একদম ডিটেলসে আমি প্রত্যেকটা পয়েন্ট আস্তে আস্তে ডিসকাস করলাম, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সবুজ শৈবালে কয় ধরনের পিগমেন্ট থাকতে পারে। এখানে না, এটা লিখে নেবেন। ওকে, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি সবুজ, এটা টাইপিং মিস্টেক আছে। সবুজ শৈবালে কয় ধরনের পিগমেন্ট থাকতে পারে, 2, 3, 4, 5। অ্যান্সার কী হবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2 ধরনের পিগমেন্ট থাকতে পারে। কোথায়, এই সবুজ শৈবালে। তাহলে সবুজ শৈবালে 2 ধরনের পিগমেন্ট কী কী, 1 নাম্বার যে পিগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে পিগমেন্ট এ। পিগমেন্ট এ হচ্ছে 1 নাম্বার। আর 2 নম্বরটা কি রয়েছে, সেটা হচ্ছে পিগমেন্ট বি। ক্লিয়ার, তাহলে সবুজ শৈবালে 2 ধরনের পিগমেন্ট থাকতে পারে, এক হচ্ছে পিগমেন্ট এ, আরেক হচ্ছে পিগমেন্ট বি। আবার অনেক সময় ব্যতিক্রমে কিন্তু পিগমেন্ট সিটাও কিন্তু থাকতে পারে। তো এখানে মূলত 2 ধরনের পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে কি কি, এক হচ্ছে কি পিগমেন্ট এ থাকতে পারে, আরেক হচ্ছে পিগমেন্ট বি থাকতে পারে। পরে কোশ্চেন বলা হয়েছে, বাস্তুতন্ত্রের প্রধান রীতি কয়টি। আমরা যখন ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম পড়ছিলাম, ইকোলজি, ওকে, ইকোলজি অ্যান্ড কি পড়ছিলাম, যে লেসনটা পড়ছিলাম ইকোসিস্টেম। ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম যখন পড়ছিলাম, তখন কিন্তু এই ধরনের টপিকগুলো কভার করা হয়েছে। ডিটেলসে আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, সেই রীতিগুলোর ভাগ নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমি ডিসকাস করেছি উইথ এক্সাম্পল। এখানে 2, 3, 4, 5 অপশানে রয়েছে। অ্যান্সার যারা বি করছেন তাদের রাইট অ্যান্সার হবে, কারণ 3 রকমের প্রিন্সিপাল রয়েছে। অপশান বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে। এবার সেই 3 রকমের প্রিন্সিপাল কী কী, সেটাও তো আমাদের একটু জানতে হবে।
এক নাম্বার বা ফার্স্ট যে প্রিন্সিপাল বা নীতি রয়েছে সেটা কি রয়েছে, সেটা হচ্ছে পুষ্টি চক্র। ক্লিয়ার? মনে পড়ছে? অনেকেই তো ক্লাস অ্যাটেন্ড করেছেন, অনেকেই করেননি। পুষ্টি চক্র। সেকেন্ড যে প্রিন্সিপাল বা প্রধান বা মূল নীতি রয়েছে বা প্রধান বা মেইন যে প্রিন্সিপাল রয়েছে সেটা হচ্ছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ। ক্লিয়ার? আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, বা যেটাকে আমরা বাংলায় সুন্দরভাবে বলবো উদ্ভিদ, প্রাণী এবং মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তার ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতন্ত্রের কাঠামো, যেটা স্ট্রাকচার অফ ইকোসিস্টেম। কাদের ভিত্তিতে? উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এবার আপনাদের মধ্যে একটু ডাউট আসতে পারে, যারা ডিটেলসে ক্লাস দেখেননি বা তখন ভেবেছেন হয়তো শুধু শুধু টাইম আপের জন্য ক্লাসগুলো করানো হচ্ছে, এবার তাদের মধ্যে বা মনে অনেক টপিক আসতে পারে যে পুষ্টি চক্র কী, শক্তি প্রবাহ কী, স্ট্রাকচার অফ ইকোসিস্টেম কী। আমি প্রত্যেকটা পয়েন্টই আপনাদের সঙ্গে সুন্দরভাবে আমি ডিটেলসে ডিসকাস করেছি। যারা তখন দেখেননি তো এখন চেষ্টা করুন দেখে নেওয়ার জন্য। ক্লিয়ার? ভিডিও লিস্টে, প্লে লিস্টে ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে, চটপট করে দেখে নিন, তাহলে এই ধরনের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। কনজিউমার, মাইক্রো কনজিউমার সমস্ত কিছু আমি ক্লাসে ডিসকাস করেছি। পরে বলা হয়েছে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম বা রেল প্ল্যাটফর্ম, তাহলে কোনটি হবে? ভুবনেশ্বর, দিল্লি, শিয়ালদহ, খড়গপুর। অ্যান্সার হবে, যারা ডি করছেন, খড়গপুর। খড়গপুর কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বলতে দীর্ঘতম, ভারতের মধ্যে দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম হচ্ছে কি খড়গপুর ইজ দ্য আমাদের এখানে রাইট অ্যান্সার রয়েছে। পরে কোশ্চেন চটপট অ্যান্সার করে দিন। বলা হয়েছে জলের সমস্যা মেটানোর জন্য প্রয়োজন নিচের কোনটি? জলের ব্যবহার, জলের অপব্যবহার কমানো, বৃষ্টির জলের সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা। অপশন ডিতে বলা হয়েছে অপশন বি অ্যান্ড অপশন সি। এখানে জলের ব্যবহার যদি আমরা বেশি পরিমাণে করি তাহলে কিন্তু কখনোই এই জলের সমস্যা বা প্রবলেমটাকে কিন্তু মেটানো যাবে না। কিন্তু জলের যদি আমরা অপব্যবহার বন্ধ করি বা অপব্যবহারটাকে যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু জলের সমস্যা মেটানো যেতে পারে, মানে জলটাকে সংরক্ষণ করা যেতে পারে। জলটা বলতে পারেন যে সংরক্ষিত থাকবে। এবং বৃষ্টির জল যেটা রয়েছে, বৃষ্টির জল কিন্তু খুবই শুদ্ধ জল, এবং সেটাকে যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায় বা সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা যায় তাহলেও কিন্তু জলের এই যে সমস্যাটা রয়েছে এটাকে কিন্তু মেটানো পসিবল হবে। তাহলে আমরা কি বলবো? অপশন ডি, অপশন বি অ্যান্ড সি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, জলের অপব্যবহার কমানো এবং বৃষ্টির জলের সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা। পরে বলা হয়েছে নিচের কোনটি জল দূষণ ঘটায় না? আমরা এর আগে একটা কোশ্চেন পড়েছিলাম নিচের কোনটি জল দূষণ ঘটায়। এবার যেহেতু অপশন ডিতে মেনশন করা হচ্ছে ওপরের সব কটি, তো অপশন ডি কিন্তু প্রথমে রং অ্যান্সার হয়ে যাবে, কারণ অপশন সিতে রয়েছে আর্সেনিক। আর্সেনিক কী করছে? জলকে দূষিত কিন্তু করছে। কপারটাও জলকে দূষিত করছে, তাহলে অপশন ডি হচ্ছে না। অপশন এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম কিন্তু জলকে দূষিত কিন্তু করে না, মানে তাহলে জল দূষণ ঘটায় না, সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম। পরে চলে আসবো, নিচের কোনটির ব্যবহারের ফলে মোটর গাড়ি চালানো নিরাপদ হবে? নিচের যে অপশনগুলো রয়েছে বলা হয়েছে পেট্রোল ব্যবহার করলে, তো পেট্রোল ব্যবহার করলে কি হবে? আমাদের যে খনিজ জ্বালানিটা রয়েছে, পেট্রোলকে একটা জ্বালানি যেটার সাহায্যে মোটর গাড়িগুলো কিন্তু চলে থাকে। এবার যদি আমরা পেট্রোল ব্যবহার করি তাহলে কি হবে? পেট্রোলের যোগানটা কমবে, তাহলে কিন্তু সেটা নিরাপদ হবে না। এছাড়া বিভিন্ন দুর্ঘটনা হতে পারে না, তখন পেট্রোল তো আপনারা প্রত্যেকে জানেন পেট্রোলে কিন্তু আগুন লেগে যায়, তাহলে সেক্ষেত্রে একটা বলতে পারেন যে রিস্ক কিন্তু থাকছে। এবার জ্বালানি হিসাবে যদি গ্যাসের ব্যবহার করা হয় তাহলে কি হবে? গ্যাসও এমন একটা জ্বালানি, যদি ইন কেস গ্যাস ট্যাঙ্ক লিক করে তাহলে কিন্তু গ্যাসটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে, একটা বড়সড় দুর্ঘটনা হতে পারে। আর তাছাড়াও কিন্তু গ্যাসের কিন্তু অভাব কিন্তু হতে পারে যদি আমরা গ্যাস ব্যবহার করি। কিন্তু অপশান সিতে রয়েছে জ্বালানি হিসাবে সৌরশক্তি ব্যবহার করা, তো এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস মোটর গাড়ি চালানোর জন্য এবং নিরাপদও কিন্তু আমরা বলতে পারি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ সৌরশক্তি আমরা যদি তৈরি করি তো সেগুলো সোলার প্যানেল দিয়ে গাড়িগুলো চালানো হবে, বা শক্তি সংগ্রহ করে সোলার প্যানেলের মাধ্যমে গাড়িগুলো চালানো হবে, মোটর গাড়িগুলো। যার ফলে কী হবে? আমাদের তো এই যে জ্বালানি এটা তো সংরক্ষিত হবে, সেভ হবে, বাঁচাতে পারবো। তার পাশাপাশি
কোনো রকমের কিন্তু বিপদের কিন্তু আমাদের ভয় থাকছে না। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে বলা হয়েছে ভিটামিন ডি এর প্রো ভিটামিন কী। আমি এই কোশ্চেনটা আগের ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে 21 নাম্বার প্র্যাকটিস সেটের ক্লাসে আপনাদের জন্য এইচটি ছিল। আজকের ক্লাসে আমি অ্যান্সার জানিয়ে দিচ্ছি ভিটামিন ডি এর প্রো ভিটামিন কী। তার আগে আপনাদের একটুখানি জানতে হবে যে প্রো ভিটামিন কাকে বলা হয়। ওকে, প্রো ভিটামিনটা কি, কাদের প্রো ভিটামিন বলা হয়? যে সমস্ত জৈব যৌগ যেগুলো রয়েছে, যে সমস্ত জৈব যৌগ থেকে জীবদেহে ভিটামিন কি হয়, সংশ্লেষিত হয়, তাদের বলা হয় প্রো ভিটামিন। তাহলে প্রো ভিটামিন কাদের বলা হয়? যে সব জৈব যৌগ থেকে জীবদেহে, কাদের দেহে? যে সমস্ত জৈব যৌগ থেকে কাদের দেহে? জীবদেহে কি হচ্ছে, ভিটামিন সংশ্লেষিত হচ্ছে, তাহলে তাদের বলা হয় প্রো ভিটামিন। তাহলে ভিটামিন ডি এর প্রো ভিটামিন কি রয়েছে? অপশান এ কিন্তু অনেকেই করেছিলেন, অপশান এ ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। অনেকে অপশান বি করেছিলেন লাস্ট ক্লাসে, তো বি কিন্তু রং অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কি হয়ে যাবে, আর্গেস্টোরল। আর্গেস্টোরল হচ্ছে ভিটামিন ডি এর প্রো ভিটামিন। পরে চলে আসবো, বলা হয়েছে বায়োটিনের অ্যান্টিভিটামিন হলো নিচের কোনটি? বায়োটিনের, কার? বায়োটিনের অ্যান্টিভিটামিন। নিয়াসিন, আর্গেস্টোরল, অ্যাভিডিন, অপশান দিতে বলা হয়েছে নিকোলাস। আমাদের রাইট অ্যান্সার হবে কি? অপশান সি, অ্যাভিডিন। অ্যাভিডিন কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে। তাহলে বায়োটিনের অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাভিডিন। অ্যাভিডিন ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যেটা কোথায় পাওয়া যায়? যেটা কিন্তু ডিমে কিন্তু পাওয়া যায়, ডিমে কিন্তু থাকে। তাহলে বায়োটিনের অ্যান্টিভিটামিন অ্যাভিডিন কোথায় থাকে? ডিমে কিন্তু থাকে বা ডিমে পাওয়া যায়। কোশ্চেন হতে পারে যে বায়োটিনের অ্যান্টিভিটামিন নিচের কোনটিতে পাওয়া যায়? তখন যদি অপশানে থাকে ডিম, তাহলে আপনারা অ্যান্সার করে দিতে পারেন ডিম, তখন রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিমে কিন্তু অ্যাভিডিন কিন্তু পাওয়া যায়, যে অ্যাভিডিনটা হচ্ছে বায়োটিনের অ্যান্টিভিটামিন। পরে কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 11। এটা আপনার জন্য এইচটি কোশ্চেন থাকবে, চেষ্টা করুন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে আপনাদের কোশ্চেন অ্যান্সারটা জানিয়ে দেব। বলা হয়েছে জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্য আছে অসমে, পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, কাজিরাঙাতে। ভেরি ইজি একটা কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার করতে পারবেন। চেষ্টা করুন কমেন্ট করে লিখে দেওয়ার জন্য। ওকে, আজকে যদি কেউ হোম টাস্কের অ্যান্সার খুব কম আসে, তাহলে ভাববো যে আপনারা ইচ্ছাকৃত হোম টাস্কের অ্যান্সার লিখে দেন না। তো যাই হোক, আপনাদের ইচ্ছা, ফোর্স করছি না। ছোট্ট সেশন ছিল, এরপর থেকে কোশ্চেনগুলো বাড়বে এবং সেশনগুলো বাড়বে, আস্তে আস্তে লাইভ ক্লাসে কন্টিনিউ করার চেষ্টা করছি। ওকে, আর যদি কেউ চান যে পিডিএফ কী করে কালেক্ট করবেন, বা যারা শুধুমাত্র পিডিএফের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তো তারা অবভিয়াসলি আমাদের বং এডুকেশন 01 লিখে সার্চ করবেন। টেলিগ্রামে আমাদের বং এডুকেশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আপনি পেয়ে যাবেন, জয়েন্ট হয়ে যান টোটালি ফ্রিতে, কোনো রকমের কিন্তু ফি কিন্তু দিতে হয় না। ওকে, @বং এডুকেশন 01। ক্লিয়ার? আর ইম্পর্টেন্ট নোটসগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আর স্পেশাল গ্রুপে কিন্তু আপনাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করা হচ্ছে। আই হোপ প্রত্যেকে জানেন যারা স্পেশাল গ্রুপে জয়েন্ট আছেন। তো আপনাদের ডাউট হতে পারে বা কোশ্চেন আসতে পারে যে কিভাবে জয়েন্ট হব, সেটা কাদের জন্য। তো বলে দিই, যারা প্রত্যেকটা ক্লাসে এইচটির অ্যান্সারগুলো যারা কমেন্ট করে লিখে দেয়, প্রত্যেকটা ক্লাসে যাদের কমেন্ট রয়েছে এইচটির অ্যান্সার, শুধুমাত্র তাদের জন্য স্পেশাল গ্রুপ। যদি আপনি জয়েন্ট হতে চান, তাহলে প্রত্যেকটা ক্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং তার পাশাপাশি এইচটির যে কোশ্চেনগুলো আপনাদের দেওয়া হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে হবে। তাহলে অবশ্যই আমাদের স্পেশাল গ্রুপের অ্যাডমিন আপনাকেও স্পেশাল গ্রুপে অ্যাড করে নেবে। ক্লিয়ার? সেখানে প্রতিটা মুহূর্তে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়, যাতে প্রত্যেকে অ্যাডভান্স প্রিপারেশনের সঙ্গে থাকে, খুব ভালো প্রিপারেশন যাতে তাদের হয়ে যায়। ক্লিয়ার? আর যারা চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে তো অবশ্যই ফলো করে রাখুন। @শুভদীপ সরকার 01 লিখে ইনস্টাগ্রামে সার্চ করুন, আমার প্রোফাইল পেয়ে যাবেন, ফলো করে রাখতে পারেন। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে পারেন। তো ফেসবুকে সার্চ করবেন @বং এডুকেশন 01, সার্চ করলে প্রোফাইল পেয়ে যাবেন, লাইক অ্যান্ড ফলো করে রাখুন।
ফলো করে রাখুন, তাহলে কী হবে, যে কোনো আপডেট ফেসবুকের সোর্সে দিলেও আপনি পেয়ে যাবেন। অ্যান্ড সেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। যারা নতুন স্টুডেন্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকেও প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম রয়েছে। 4টের সময় বেঙ্গলি ক্লাস রয়েছে, 9টার সময় সিডিপির ক্লাস রয়েছে রাত 9টায়, বিকেল 4টে বেঙ্গলি, রাত 9টায় সিডিপির ক্লাস। এবং আমরা প্রত্যেক দিন যেহেতু রাত 10টার সময় ম্যাথ কিন্তু প্র্যাকটিস করে থাকি, ছোট ছোট সেশন হচ্ছে, আমরা 5টা 7টা 10টা করে ম্যাথ নিয়ে রেগুলার প্র্যাকটিস করি। তো আপনিও প্র্যাকটিস করার জন্য জয়েন্ট হতে পারেন। ইজি কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়, এমন না যে টাফ কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়। অনলি 5 ক্লাস হয়েছে, আজকে দিয়ে 6 নাম্বার ক্লাস হবে ম্যাথের। তো জয়েন্ট হতে পারেন। শুরুতে আমরা ইজি কোশ্চেন দিয়ে ডিসকাস করছি এবং ম্যাথ টিচার এসে আপনাদের ম্যাথ করাবে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ এভরিওয়ান, কানেক্টেড থাকুন, রেগুলার প্রিপারেশন নিয়ে যান। আই হোপ যে এইভাবে প্রিপারেশন নিতে নিতে আপনাদের অনেকটা বেটার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে।